আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে আজকে আমরা আইসিটির সি প্রোগ্রামিংয়ের একটা স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস করব। সেটা হচ্ছে আমাদের ফর লুপ এর প্রবলেম। তো আমাদের সি প্রোগ্রামের মধ্যে লুপ মোটামুটি 4টা, তবে 3টা লুপ সবচেয়ে বেশি আসে। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই 3টা বেশি আসে। আরেকটা হচ্ছে ইফ গো টু লুপ। এই 4টা লুপের মাধ্যমেই এই পুরো প্রোগ্রাম শেষ। মানে প্রোগ্রামে যত প্রোগ্রাম আমরা করি গহনঙ্গি, বিশেষ করে সি প্রোগ্রাম, এই 4টা লুপ দিয়েই করতে হয়। তো এই প্রতিটা লুপের সূত্র আছে। আজকে আমরা ফর লুপ দিয়ে কাজ করব। ফর লুপের সূত্র শিখে ফর লুপের সি প্রোগ্রাম কীভাবে করতে হয় শুরু থেকে আলোচনা করব। তো প্রথমত তুমি সূত্রটা মুখস্থ করবা। আমি তোমাদের সূত্রটা দেখাচ্ছি। সূত্রটা এখানে এই বইতে এইভাবে লিখছে, তো তুমি এইভাবে মুখস্থ রাখতে পারো, চাইলে তুমি আরেক রকম করে মনে রাখতে পারো। আমি প্রথমত এটা তোমাদের দেখাই, তোমরা আগে মুখস্থ করবা। আমাদের যখন লুপ নিয়ে কাজ করা হয় প্রথমে লিখতে হয় ফর, লুপের নাম লিখতে হয় ফর। ফর লেখার পর ফার্স্ট ব্র্যাকেট। এই যে কাউন্টার ডিক্লারেশন, এই লাইনটা মনে রাখার প্রয়োজন নয়, এটা আমি পরে বুঝাবো। আপাতত সূত্র মুখস্থ করবা, এইখান থেকে সূত্র শুরু হবে, ফর দিয়ে শুরু হবে। লুপ যেহেতু ফর, এজন্য ফর লিখব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। প্রথমত আমরা লিখব ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু অর্থ কি? আমরা যখন ম্যাথ করব, ধারার ম্যাথগুলোতেই আমাদের লুপ নিয়ে কাজ করতে হয়। মনে রাখবা, যত ধারা আছে, স্কোয়ার হোক, সিম্পল হোক, এন সংখ্যক, লিমিটেড, আনলিমিটেড, যত ধারা আছে, সকল ধারার অঙ্কে লুপ নিয়ে সি প্রোগ্রাম করতে হয়। তো রিয়াদুল, অঞ্জনা আর হচ্ছে নৌরিন, কথা বুঝছো? সকল ধারার জন্য সি প্রোগ্রামে লুপ নিয়ে কাজ করতে হয়। যে কোনো লুপের মাধ্যমে অঙ্ক করা যায়। তো ফর লুপের সূত্র হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে ধারাটা শুরু হয়েছে যে সংখ্যা দিয়ে, সেই সংখ্যা লিখবা। এরপর একটা সেমিকোলন, খেয়াল রাখবা অবশ্যই সেমিকোলন হবে। সেমিকোলন হওয়ার পরে কন্ডিশন লিখতে হবে, অর্থাৎ ধারার শর্ত লিখবা। আমরা যখন ফ্লো চার্ট করছিলাম শর্ত দিয়ে করছিলাম না, ওরকম শর্ত লিখতে হবে। এরপর একটা সেমিকোলন আবার দিতে হবে। এরপর লিখতে হবে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হচ্ছে যদি ধারাটা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ইনক্রিমেন্ট লিখতে হবে। ধারাটা বৃদ্ধি পায়, কত করে বৃদ্ধি পায়? মানে সংখ্যাগুলো, যেমন 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, এরকম চলতে থাকলে ধারাটা বাড়তেছে। কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তখন আমাদের লিখতে হবে ইনক্রিমেন্ট, অর্থাৎ ধারার বৃদ্ধির পরিমাণ। তো ইনক্রিমেন্ট লেখে কী হবে আমি পরে বুঝাবো। আপাতত এটা বুঝছো কিনা যে ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া? কথা কি বুঝছো এতটুকু? আর ডিক্রিমেন্ট মানে হ্রাস পাওয়া। ধারা যদি হ্রাস পায়, কত করে হ্রাস পায় সেটা লিখতে হবে। তো এটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পড়লেই হবে, এবং আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। শুরু করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, মাঝখানে অবশ্যই সেমিকোলন না দিলে নাম্বার কেটে দিবে, আর শেষ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এরপর নিচে ফর বরাবর লিখবা সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট। এরপরে হবে স্টেটমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে সূত্র। ওই যে আমরা যখন ফ্লো চার্ট শিখছিলাম না, যে যোগফল নির্ণয়ের সূত্র এস এর সূত্রটা আমরা লিখে দিব। এটা স্টেটমেন্ট মানে হচ্ছে এস এর সূত্র লিখতে হয়, যোগফলের সূত্র। তো সূত্র লেখার পরে একটা অবশ্যই সেমিকোলন হবে। এরপর এই ফার্স্ট ব্র্যাকেটটা ওপেনিং করার পর এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং করার পর এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলেই আমাদের প্রোগ্রাম শেষ। এটা হচ্ছে ফর লুপের সূত্র। তো দেখো একটু মুখস্থ হয় কিনা। ফর লুপের সূত্র মুখস্থ রাখতে পারলে আমরা যখন প্র্যাকটিস করব আমরা সব বুঝতে পারবো। যা সূত্রটা মুখস্থ করো, আমরা যখন প্র্যাকটিস করব সূত্রটা এমনি এমনি মনে পড়ে যাবে, কোনো প্যারা নাই। জাস্ট সূত্রটাই মেন। কাউন্টার ডিক্লারেশন মানে কি স্যার? মানে হচ্ছে এখানে তোমার আই এর ভ্যালু, এস এর ভ্যালুগুলো গ্রহণ করা। তো আসলে এটা প্রয়োজন নাই, এটা বাদ দিয়া জাস্ট এইখান থেকে আমরা শুরু করবো, ফর থেকে শুরু করবো। আমরা একটা অঙ্ক দেখলে সব বুঝবো। আপাতত এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। কাউন্টার ডিক্লারেশনটা প্রয়োজন নেই, ফর থেকে শুরু করে এই পর্যন্ত সূত্র আমাকে একটু জানাইও। দুর্জয়, অঞ্জনা, নওরিন, রিয়াদুল, বুঝছো? এই সূত্র মুখস্থ রাখতে পারলে লুপ একবার ইজি। বুঝছো? সবাই একটু কথা বলো, রেসপন্স করো, বুঝছো কিনা? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে চলো আমরা শুরু করি।
আমরা যখন সি প্রোগ্রাম করব, সি প্রোগ্রাম করার জন্য একটা ফরম্যাট মুখস্থ রাখবা। এই ফরম্যাটটা তোমার প্রতিটা সি প্রোগ্রামিংয়ে কাজে লাগবে। এখন এই ফরম্যাটটা কীরকম আমি তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবা। সি প্রোগ্রামিং ফরম্যাট, একটু স্পিকার মিউট রেখে আমি একটা পেজে বোঝাচ্ছি। তো সবাইকে বলতেছি সি প্রোগ্রামিংয়ে এই ফরম্যাটটা সবসময় মুখস্থ রাখবা। রিয়াতুল একটু স্পিকার মিউট রাখো প্লিজ, স্পিকারটা চাপ দিয়ে রেখো। সি প্রোগ্রামিং করতে স্কেল তো করবা, সাপোজ এটা মার্জিন মনে করো, মার্জিন। হ্যাঁ, এখন এই মার্জিন থেকে আমি যাব। প্রথমত সি প্রোগ্রামিং শুরু করতে হয় এইটা দিয়ে, হ্যাশ। সবসময় এই হ্যাশ চিহ্ন দিয়ে সি প্রোগ্রাম শুরু করতে হয়, এটা সূত্র। আমি যেই বিষয়গুলো এখন লিখব এগুলো হচ্ছে সব সূত্র। প্রতিটা সি প্রোগ্রামিং এভাবে কাজ করতে হয়। একটু কষ্ট করে দেখো, যেহেতু নেট প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে, কেয়ার করবা, একটু কষ্ট করো। প্রতিটা সি প্রোগ্রাম শুরু করতে হয় হ্যাশ দিয়ে। হ্যাশে পরে লিখতে হয় ইনক্লুড, মুখস্থ করবা, INCLUDE, ইনক্লুড। তারপরে ডট, ইনক্লুডের পর ডট, তারপর হচ্ছে STDO, সরি আমাদের এখানে একটু হয়েছে, ভুল হয়েছে। ইনক্লুডের পরে এরকম হবে, এই যে ইনক্লুড, ডট হবে না, এটা পরে হবে, ডটটা পরে হবে, ইনক্লুড। তারপর হচ্ছে এটা দিব। কথা বুঝতেছো? হ্যাশ ইনক্লুড দিয়ে এরকম দিয়ে তারপর লিখবা STDIO, 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 DIO, মুখস্থ রাখবা। STDIO ডট H, ডট H, ডট H, এরপরে এটা ক্লোজিং। প্রতিটা সি প্রোগ্রামিং এই কথা দিয়ে শুরু করতে হয়। আমি আবার বলতেছি, প্রত্যেকটা সি প্রোগ্রামিং যত সি প্রোগ্রাম আছে শুরু করবা হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে ওপেনিং, এটা মানে লেস দেন, STDIO ডট H, ক্লোজ, গ্রেটার দেন। এইটাই দিয়ে প্রতিটা সি প্রোগ্রামিং শুরু করতে হয়, যত সি প্রোগ্রামিং তুমি করতে চাও। অঞ্জনা, নরিন, দুর্জয়, রিয়াদুল, বুঝতে পারছো যা বললাম? একটু কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর মেইন সূত্র। এগুলো মনে রাখতে না পারলে অঙ্ক বুঝবা না। বারবার বলতেছি, এই ক্লাসটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এরপরে কি করবা? এরপরে লিখতে হবে আবার হ্যাশ, আবার হ্যাশ দিয়া তুমি লিখবা ইনক্লুড কর্নিও ডট H, হ্যাশ ইনক্লুড। আজকে প্রথমবার শিখে যাও, পরে আর আশা করি টেনশন হবে না। হ্যাশ ইনক্লুড কর্নিও, কর্নিও ইনক্লুড STDIO লেখার পরে আপনার INT মেইন দিয়ে আর ব্র্যাকেটে যোগ করে দেওয়া যায়। না, এটা বলি, এটা দিয়ে করলে ভালো হবে, বুঝাই। এই হেডার ফাইল ব্যবহার করলে, এটাকে বলা হেডার ফাইল। এই হেডার ফাইল ব্যবহার করলে লাস্টে আমার গেট CS দিলে হবে, লাস্টে গেট CS দিলেই হয়ে যাবে, মানে প্রোগ্রাম শেষ করার জন্য। হ্যাঁ, লাস্টে গেটস দিয়ে করে না? হ্যাঁ, গেট CS দিয়ে করলে আমার এই ইনক্লুড কর্নিও ডট H লাগবে। আমি কিভাবে করছি? হ্যাঁ, তো বলি, এটা দিয়েও করা যায়, এটা ছাড়াও করা, তবে এটা দিয়ে করলে সুন্দর হয় আর কি, প্রোগ্রামের সৌন্দর্যের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাশ ইনক্লুড STDIO ডট H, হ্যাশ ইনক্লুড কর্নিও ডট H, তারপর হচ্ছে INT, তারপর হচ্ছে মেইন। কথা বুঝছো? তো এতটুকুর পরে হচ্ছে INT, স্যার মেইন লেখা না? আরে দাঁড়া একটু ওয়েট, আমার কলমে কালি আছে। স্যার হ্যাঁ বলো, কিছু বলতেছো? স্যার বলতেছি যে ইনো লেখা যায়। ইন্ট ইনো মানে বুঝি নাই। স্যার ইন্ট মেইন। আচ্ছা বলি, শোনো, ওটা তো হচ্ছে আমাদের এই যে কর্নিও ডট H, যদি আমি না লিখি, এটা না লিখে সেটা লিখবো, তো ওই যে INT, ইন্ট না, এটা INT বলি আমরা, ইন্ট মেইন যেটা, সেটা লিখি। তো এখন যদি আমি সাপোজ এই কর্নিওটা লিখি, সাপোজ কর্নিও লিখার পরে আমরা মেইন লিখে
তারপরে আমরা করব, আইএনটি দিয়ে শুরু করব। এখন আমরা যদি চাই যে আমরা এটা লিখবো না, সেক্ষেত্রে আইএনটি মেন দিতে পারবো। তো আমি আসলে এই ফর্মটা শিখাইছি অফলাইনে, যে তোমরা যদি লিখতে চাও ইনক্লুড stdio.h conio.h, তারপর হচ্ছে মেন দিয়ে শুরু করবা, সেকেন্ড ব্র্যাকেটের পর আইএনটি লিখবা। তো আমি এটা লিখলাম না, যেহেতু আমার অফলাইনে যেটা শিখাইছিলাম সেটাই লিখতেছি। তো আমরা এখানে মেন দিয়ে শুরু করি, এটার পরে জাস্ট মেন দিয়ে শুরু করব। মেন লিখে তারপরে অবশ্যই এরকম দিব, অবশ্যই এখানে সেমিকোলন হবে না। মেন লিখে এরপরে হচ্ছে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে বলো বলো স্যার মেন বানানটা হইছে না। ও সরি MAIN, সরি ফর মিস্টেক। বুঝছো, একটু ভুল হয়েছি, সরি। দেখো মানে একটু ভুল হইতে পারে, স্বাভাবিক। আমি বলছি একটা, লিখছি আর একটা। দেখ এতটুকু বুঝছো কিনা? জি স্যার। এরপরে আমরা আইএনটি দিয়ে এরপরে আমরা যেই প্রোগ্রামে কাজ করি সেই প্রোগ্রাম লিখবো। মানে মেইন ফরম্যাট আমরা আমি অফলাইন এভাবেই শিখাইছি। মেইন ফরম্যাট ইনক্লুড stdio.h conio, তারপরে হচ্ছে মেন লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইএনটি দিয়ে তারপর প্রোগ্রাম শুরু করতাম। এই আইএনটি হচ্ছে আমাদের এই যে ওই যে একটু আগে যে আমরা পড়ছিলাম সূত্র ডিক্লারেশন, সেটা। তবে এটা এভাবেও লেখা যায়, আবার আইএনটি মেন লেখা যায় যদি আমি এটা না লিখি, conio ডট না লিখে, তাই আইএনটি মেন লিখে তারপর বাইরে ফরম্যাট করবো, দুইভাবেই করা যায়। তবে এভাবে আমি অফলাইনে কোর্সে দিয়ে তোমাদের করাচ্ছি আর কি, জায়গায় একটা শিখে নাও তেলেই হবে। তো আমাদের এই ফর্মটুকু প্রতিটা সি প্রোগ্রামিংয়ের সেম ইনক্লুড stdio.h conio.h মেইন ফাংশন, তারপর হচ্ছে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে আইএনটি। দেখো এতটুকু বুঝছো কিনা? স্যার হ্যাঁ, বল। ইনক্লুড কনিও এটাকে আবশ্যিক লিখতেই হবে? আসলে এখানে আবশ্যিক লিখতে হবে না, এখানে যদি আমরা লাস্টে গেট সিএস ব্যবহার করি প্রোগ্রাম শেষ করতে, সেক্ষেত্রে এটা লিখতেই হবে গেট সিএস এর জন্য। আর গেট সিএস না লিখলে লেখার প্রয়োজন নেই। সৌন্দর্যের জন্য আমরা গেট সিএস লিখি, তো এই জন্য আমরা conio.h লিখি, লিখতেই হবে, আমার কোনো কথা নেই। বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এখন আমি একটা প্রোগ্রাম ধরি তোমাদের কাজ করি, বাইরের কাজগুলো কীভাবে করতে হবে বাকিটা বুঝবা, আপাতত এটা মেন বুঝছো। এখন একটা প্রোগ্রাম নিয়ে কাজ করি, এটা প্রশ্ন, এটা আমাদের রাজশাহী বোর্ড 23 সালে আসে। তো বলতেছে 1 + 2 + 3 এরকম করে চলতেছে এন পর্যন্ত একটা ধারা। এখন বলতেছে যে উদ্দীপকের ধারাটির যোগফল বলে নাই, বলছে ফলাফল আর কি। ফলাফল মানে যোগফল, মনে রাখবা। ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। তো তোমাদেরকে একটা কথা বলি, কথা হচ্ছে আমাদেরকে যদি উদ্দীপকে লুপ এর কথা না বলে, যে উদ্দীপকের সমস্যাটি এই লুপ দিয়ে সমাধান করো, যদি বলতো এখানে হোয়াইল লুপ দিয়ে করো, তাহলে হোয়াইল লুপের সূত্র দিয়ে করতে হইতো। যদি বলতো ডু হোয়াইল দিয়ে করো, তাহলে ডু হোয়াইল দিয়ে করতে হইতো। যেহেতু এখানে কোনো লুপের কথা বলে নাই, আমি চাইলে হোয়াইল দিয়েও করতে পারি, ডু হোয়াইল দিয়েও করতে পারি, ফর দিয়েও করতে পারি। তবে সবচেয়ে সহজ নিয়ম ফর দিয়ে করা, ফর লুপ দিয়ে কাজ করা। আমার কথা কি বুঝতে পারছো? অঞ্জনা, নৌরিন, দুর্জয়, রিয়াদুর কথা বলল। যদি আমাদেরকে লুপের কোনো নাম না বলে দেয় যে কোন লুপ দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে, তাহলে আমরা সবসময় ফর লুপ দিয়েই করবো, কারণ ফর লুপে কাজ করা সবচেয়ে সহজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করব। তো এখন আমরা এই অঙ্কটা করার জন্য কীভাবে করবো, জাস্ট আমি একটা ফরম্যাট দেখা দিই, বাকিটা আমি বুঝবা। তো আমি একটা জাস্ট হাতে কলমে দেখাচ্ছি, একটু খেয়াল রাখো। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে যে মেন ফর্মটা, সেই মেন ফর্মটা তুলে ধরা। তো আমি একটু একটা পেজ নিচ্ছি, পেজ আমি লিখতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, তো এখন আমরা শুরু করলাম। এখানে জাস্ট আমরা #include stdio.h এটা লিখে নিব। দেখো তারাও ওরা করতেছি যে একটু, কারণ পারবা মেইনভাবে কীভাবে লিখবা, কি বললা? হ্যাশটা কি বাঁকা করে দিতে হবে? হ্যাশটা তো বাঁকা করে দিই, সোজা করে দিই তো না, আমরা অবশ্যই বাঁকা করে দিবা সৌন্দর্যের জন্য। সরি জানতাম না স্যার। হ্যাঁ, হ্যাশ তো বাঁকা করে দিবা। এই বলছে #include conio.h আচ্ছা, এরপর হচ্ছে মেইন ফাংশন MAIN মেইন। আচ্ছা, এখানে সেমিকোলন দিলে ভুল, কেটে দিব, কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না মেনের পরে।
এবার হচ্ছে ওপেনিং, এই বরাবর লিখবা, এই বরাবর ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট। এখন হচ্ছে আইএনটি, সবসময় এভাবে লিখবো আইএনটি। এইবার একটা বিষয় দেখো, আমরা এই জায়গার মধ্যে প্রতিটা সংখ্যাকে বলি ইন্টেজার, আই দ্বারা প্রকাশ করি। প্রতিটা সংখ্যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। যেমন A1 হচ্ছে একটা আই এর মান, 2 হচ্ছে আরেকটা আই এর মান, 3 হচ্ছে আরেকটা আই এর মান। এরকম করে ধারায় যতগুলো সংখ্যা আছে সবগুলো আই 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 এর ভ্যালু, আই এর মান। অঞ্জনা, নৌরিন, দুর্জয়, রিয়াদুল, বুঝতে পারছো? সবগুলো হচ্ছে আই এর মান। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আইএনটির পরে লিখবো এখানে আই আছে, অর্থাৎ আমাদের সংখ্যা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পরবর্তী, এখানে আইএনটি নিলাম কেন? এগুলো সব হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, দশমিক না। দশমিক হলে কি হইতো? ফ্লোট হইতো। ওকে, তো আইএনটি নিলাম। এখন আই নিলাম কমা। সবসময় আমরা চিন্তা করব যে এখানে কি সসীম ধারা নাকি অসীম ধারা। এটা কি ধারা বলো তো? এন সংখ্যক ধারা। অসীম। অসীমের জন্য ইনপুট এন নিবা সবসময়। অসীমের জন্য কি নিবা? ইনপুট এন। তো ইনপুট হচ্ছে এন, তো ছোট অক্ষর এন লিখতে পারো, বড় অক্ষর এন লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তো লিখলাম এন। আচ্ছা, এন লেখার পরে আমরা লিখব এস। এস হচ্ছে তোমার ধারার যোগফল। এখন আমরা জানি যোগের ধারা এস এর মান কত হয় বলো তো? পড়াইছিলাম না তোমাদের? ফ্লোচারে পড়াইছিলাম, বলো? ভেরি গুড। তাহলে লিখবা এস ইকুয়াল টু 0। এরপরে আমাদের সেমিকোলন দিয়া এই লাইনটা শেষ করতে হয়। এটাই হচ্ছে আমার লুপ শুরু করার নিয়ম। লুপ বলতে, হ্যাঁ বলো। যদি এটা সসীম ধারা হইতো এন এর মান দেওয়া থাকতো, তাহলে এন সমান মানে যে ভ্যালুটা দেওয়া হচ্ছে ওইটা লিখতাম না। আসলে তখন লেখার প্রয়োজন নাই, তখন আমরা ইনপুট ধরবো না। চাইলে সেটা লিখতে পারো এন সমান সমান এটা, তবে না লেখাই ভালো। ঠিক আছে, এন সমান সমান লিখতে পারো, তবে না লেখাটাই ভালো। আচ্ছা, আপনি ওই ফ্লো চার্টে মানা করছিলেন ইনপুটটা না ধরার জন্য। হ্যাঁ বলছিলাম ওটাই আর কি, তারপর না লিখলে ভালো আর কি, বুঝছো? ইয়েস স্যার। এবার বাকি স্যার এখানে তিনটা কেন নি স্যার? কোনটা? মানে আইএনএস তিনটা কেনই নি? মানে এখানে আমার মানে আমি জাস্ট এন দিয়ে নিছিলাম, ইনপুট এন। না বলি শোনো, আমাদের এখানে তোমার হচ্ছে ইন্টেজার মানে হচ্ছে প্রতিটা সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে। এস মানে হচ্ছে আমরা যে যোগফল বের করবো সংখ্যাগুলোর। আর এন তো হচ্ছে অসীম সংখ্যক, এই জন্য ইনপুট এন নিছি। আর এই জন্য আই এন এস নেই এই ক্ষেত্রে। কথা বুঝছো? স্যার একটু রিপিট করুন, কথা বাঁচতেছিল। বললাম যে আমাদের প্রতিটা সংখ্যাই তো ইন্টেজার, এই জন্য আই নেই, পূর্ণ সংখ্যা। আর প্রতিটা সংখ্যার যোগফল বের করবো, এই জন্য সামেশন এস। আর ইনপুট এখানে যেহেতু আমরা এন, এই জন্য এন লিখছি। এটা আমাদের শেফট ফর্মে কাজ করতে হয়। এখন একটু কষ্ট করে দেখে নাও, হ্যাঁ, যেহেতু নেট সমস্যা হচ্ছে, কি আর করে রিপিট করতে পারতেছে না, একটু দেখে নাও, পরে বাড়ি করে দেখে নিও। এখন কথা হচ্ছে এটা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপরে কি করবা মনে রাখবা, যদি আমার ইনপুট ধরি তাহলে আমাদের একটা অতিরিক্ত ফাংশন নিতে হবে ইনপুটের জন্য, স্ক্যানএফ ফাংশন। তো এখন আমরা লিখে দিব স্ক্যানএফ। তো এই ফাংশনটা কিন্তু সব জায়গায় লেখা যাবে না। এই স্ক্যানএফ, এই যে SCAN, স্ক্যান এরপরে এফ, এইটা কখন লিখবা? যখন তুমি ইনপুট এন পাবা তখন স্ক্যানএফ লিখবা। হ্যাঁ রিয়াতুল বলো। বলছে আগে প্রিন্ট তারপরে স্ক্যানএফ না? আসলে বলি, এখানে প্রিন্ট যে কথাটা আছে, প্রিন্ট কথাটা না লিখলেও সমস্যা নাই। প্রিন্ট কথাটা লেখা কেন, এখানে আসলে কিছু বাংলা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড লেখার জন্য প্রিন্ট লেখে। প্রিন্ট লেখে তারপর স্ক্যানএফ লেখে। প্রিন্ট এফ দিয়ে সেই ইংরেজি ওয়ার্ডটাকে প্রোগ্রামে তুলে ধরার জন্যই প্রিন্ট এফ লেখে। তো ওইটা প্রিন্ট এফ না লিখলেও প্রোগ্রামে ভুল হবে না। প্রোগ্রামের মধ্যে একটা ইংরেজি ওয়ার্ড যুক্ত করতে সবসময় প্রিন্ট এফ দিয়া সেই ইংরেজি ওয়ার্ডটা লেখা ক্লোজ করে, যাতে করে প্রোগ্রামে শেষ করলে স্ক্রিনের মধ্যে ওই লেখাটা ভেসে ওঠে। তো একটা ইংরেজি ওয়ার্ড বা বাক্য যদি আমি প্রোগ্রামে যুক্ত করতে চাই এক্সট্রা বা অতিরিক্ত, সেক্ষেত্রে আমরা সবসময় প্রিন্ট এফ দিয়ে তারপর সেটাকে লিখে দিই, তাহলে হয়ে যায়। তবে সেটা যে লিখতেই হবে সবসময় এমন কোনো কথা নেই। তবে প্রিন্ট এফ ছাড়াও প্রোগ্রাম করতে পারো, কোনো সমস্যা নেই, মেইন ফর্মটা ঠিক থাকলেই হবে। তবে একটা প্রিন্ট এফ থাকবে, এটা হচ্ছে লাস্টে, সেটা হচ্ছে আউটপুটের প্রিন্ট এফ, সেটা আমরা লাস্টে করব। রিয়াদুল কথা বুঝছো? জি স্যার। তো এটা লিখতেই হবে এমন কোনো কথা নাই, না লিখলেও সমস্যা নেই, লিখলেও পারো না লিখলেও পারো। তবে মেন হচ্ছে এটা লিখবো আমরা স্ক্যানএফ।
স্ক্যানএফ দিয়ে অবশ্যই আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়মটা হচ্ছে পার্সেন্ট দিব, পার্সেন্ট এই যে কমা দিব, কমা দিয়ে লিখবো পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি, কেন ডি নিচ্ছি, ডেসিমেল নাম্বার, ডেসিমেল মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পার্সেন্ট ডি দিয়ে তারপরে আমরা এই যে এইটা যে আছে আইকন চিহ্ন, এটা ক্লোজ করব। ক্লোজ করার পর একটা কমা দিব। এটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন লেখার নিয়ম। পার্সেন্ট ডি লিখব, কেন পার্সেন্ট ডি লিখবো, কারণ আমাদের এই যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার, যেমন এখানে 1 2 3 সব ডেসিমেল নাম্বার। আর যদি দশমিক হইতো তাহলে লিখতাম পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ দশমিক নাম্বার জন্য। যদি আমাদের এইগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা ডেসিমেল, এর জন্য পার্সেন্ট ডি। এটা হচ্ছে স্ক্যানএফ লেখার নিয়ম, পার্সেন্ট ডি সবসময় পার্সেন্ট ডি। কথা বুঝছো? আর অবশ্যই কমা। ইয়েস স্যার। এরপর হচ্ছে লিখতে হবে অ্যান্ড, এই যে অ্যান্ড লিখতে হবে, যে অ্যান্ড অবশ্যই স্ক্যানএফ ফাংশনে অ্যান্ড লিখতে হবে। অ্যান্ড লিখে আমাদের লিখতে হবে চলকের নাম, চলকটা আসলে কি, ইনপুট এন, তখন লিখবা অ্যান্ড লিখে এন লিখবা। এই জায়গায় ইনপুট আমি কারে ধরছিলাম, এন এ ধরছিলাম না, এটা হচ্ছে চলক। এই হচ্ছে আমার স্ক্যানএফ লেখার নিয়ম। স্ক্যানএফ লেখার পর অবশ্যই আবার একটা সেমিকোলন। আচ্ছা বলতেছি স্ক্যানএফ আর বলতেছি, আচ্ছা একটু ওয়েট, স্ক্যানএফটা বলতেছি। আমি স্ক্যানএফটা একটু অন্যরকমভাবে বুঝে গেলে সহজে বুঝতে পারবো। হ্যাঁ, মনে করো কোন একটা সি প্রোগ্রামিংয়ে 3টা চলক ব্যবহার করছে। চলক আমি বলতেছি, চলক, প্রথম চলকের নাম এ, পরবর্তী চলক বি, পরবর্তী চলক সি। যখনই তুমি সি প্রোগ্রামিংয়ে কোনো চলক ব্যবহার করবা বা ইনপুট ব্যবহার করবা, রিয়াদুল খেয়াল রাখো, সবাই খেয়াল রাখো, যখন তুমি ইনপুট বা চলক ব্যবহার করবা তখন তোমাকে লিখতে হবে স্ক্যানএফ ফাংশন। চলকের জন্য কি লিখতে হবে, স্ক্যানএফ। এখন স্ক্যানএফ লেখার পর চলক যতগুলো হবে ততবার তোমাকে ফরম্যাট সাজাইতে হবে। স্পিকার চাপ দিয়ে রেখো একটু কষ্ট করে, হ্যাঁ একটু খেয়াল রেখো। তো আমাদের এখানে চলক আছে কয়টা, 3টা। এই চলকগুলো হচ্ছে সব ডেসিমেল নাম্বার, এই জন্য আমরা পার্সেন্ট ডি লিখব, পার্সেন্ট ডি, এটা হচ্ছে নিয়ম। খেয়াল রাখবা কি বলতেছি, একটা কোটেশন সাইন দিয়ে লিখবা পার্সেন্ট ডি। কথা কি বুঝছো? জি স্যার। তো এখানে আমরা পার্সেন্ট ডি লিখছি। তো এখন হ্যাঁ, এখন আমাদের পার্সেন্ট ডি এখানে কয়বার হবে, এখানে পার্সেন্ট ডি হবে 3বার। কেন 3বার, 3টা চলক, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। অর্থাৎ প্রথমবার পার্সেন্ট ডি লিখছো, আবার লিখবা পার্সেন্ট ডি, কমা দিবা না, আবার লিখবা পার্সেন্ট ডি। কেন 3বার লিখতেছি, কারণ 3টা চলক আছে, এই জন্য পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এরপর কোটেশন ক্লোজ। এটা হচ্ছে লেখার নিয়ম, 3বার লিখতে হবে। যতগুলো চলক ততবার পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, আর এখানে মাঝখানে কোনো কমা হবে না। কথা কি বুঝছো এতটুকু? স্যার এখানে যদি এ বি সি না থেকে 1 2 3 4 5 তাহলে কি যে কটা সংখ্যা থাকবে তাহলে সেই কটা কি পার্সেন্ট নেওয়া? হ্যাঁ, সেক্ষেত্রে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, সেক্ষেত্রে পার্সেন্ট ডি লিখতা। বুঝছো? পার্সেন্ট সেগুলো আর যে দিয়েছে স্যার 1 2 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট n সংখ্যক, তাহলে ওখানে আছে পার্সেন্ট আমি বলি শোনো, এখানে কথা হচ্ছে আমরা তো ইনপুট এন ধরছি না, এন হচ্ছে আমাদের সংখ্যা, সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার, এই জন্য আমরা পার্সেন্ট ডি ধরছি। আমি একটাই ইনপুট ধরছি এন, এই জন্য আমি একবার পার্সেন্ট ডি ব্যবহার করতেছি। বুঝছো? এই বিষয়ে তো জাস্ট বুঝাইলাম আর কি, 3টা চলকের জন্য এরকম। এতটুকু বুঝছো না? আচ্ছা, এরপরে কমা লাস্টের দিকে লিখতে হয় যে, মানে বুঝি না কি বললা দুর্জয়? এটা কি প্রোগ্রাম শেষ হওয়ার দিকে লিখতে হয় যে? প্রোগ্রাম শেষ না, না না প্রোগ্রাম শেষ না, যখন আমরা ইয়া করব, এই যে ইনপুটের পরে স্ক্যানএফ লিখবো তখনই লিখতে হয়। এটা আমি বুঝাইলাম আর কি, বুঝছো? এন্ড লিখতে হয় না? হ্যাঁ লিখতে হয়, এরপরে যে লিখবো
এবার দেখো, এরপর আমরা কিন্তু লিখবো অ্যান্ড, লিখবো এই যে অ্যান্ড। অ্যান্ড প্রথম ইনপুট হচ্ছে এ লিখবা, এরপরে ভেতরে আবার কমা দিবা, আবার অ্যান্ড, তারপর ইনপুট বি লিখবা, আবার কমা, আবার অ্যান্ড সি। যতগুলো হবে এরকম ততবার লিখতে হবে, অ্যান্ড সি, এরপরে ক্লোজ। এই হচ্ছে স্ক্যানফ লেখার নিয়ম। রিয়াজুল বুঝছো এবার? তিনটা চলক দেখা, অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা। আসলে দুর্জয়ের কথাগুলো বাঁচতেছে তেমন বুঝতে পারতেছি না, দেখা এতটুকু বুঝছো কিনা রিয়াদুল? চলক এবিসি মানে একটু কনফিউশন আছে। জি স্যার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, অঞ্জনা বুঝতেছো কিছু? অঞ্জনা? জি স্যার। ওকে, এবার দেখো এই অংশটা শেষ আমাদের, এখানে ইনপুট যেহেতু শুধু এন। হ্যাঁ বলো। চলক তিনটা মানে কিরকম, মানে আইএনএস এরকম তিনটা? না, তিনটা চলক থাকে না এখানে, এখানে ধারার মধ্যে চলক শুধু একটাই হয়, এনই হয়। অন্য অঙ্ক হইলে সাপোজ ত্রিভুজের ভূমি, লম্ব, উচ্চতা, অন্য একটা অঙ্ক হলে বুঝতে পারতাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেক্ষেত্রে তিনটা হয় চলক, এবিসি ধরতে হয় সেক্ষেত্রে। কিন্তু ধারার অঙ্কে একটা ইনপুট হয়, শুধু এনই হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, বলছিলাম মিসের মনে আছে ফ্লোচার্টে। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে স্ক্যানফ শেষ। স্ক্যানফ যখন শেষ তখন আমি ফর লুপ নিয়ে কাজ করব। এখন লুপের কাজ, এখন ডাইরেক্ট লুপ। তো আমরা যেহেতু ফর লুপ দিয়ে করতেছি, প্রথমে সূত্র হচ্ছে ফর লিখবা। সবাই এবার বুঝো লুপটা কীভাবে লিখবো। ফর লিখে এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখন লিখতে হবে ইনিশিয়াল ভ্যালু, মনে আছে? ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ ধারা শুরু হয়েছে কোন সংখ্যা দিয়ে? ধারা শুরু হয়েছে 1 দিয়ে, তাহলে আমরা লিখবো i = 1। খেয়াল রাখবা, আমাদের লিখতে হবে যে ধারাটা শুরু হয়েছে ইনিশিয়াল ভ্যালু 1 দিতে, i এর মানটা কত? 1। তাহলে i = 1 এভাবে লিখতে হবে। রিয়াদুল, অঞ্জনা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে সেমিকোলন, ইনিশিয়াল ভ্যালু লেখা শেষ, সেমিকোলন। রিয়াদুল কোনো প্রশ্ন আছে? এরপর হচ্ছে গিয়ে কন্ডিশন, শর্ত। হ্যাঁ, কন্ডিশন মানে আই দেশ করবা, আই ধারা বাড়তেছে, ধারা বাড়লে লেস অর ইকুয়াল। তো আই লেস অর ইকুয়াল, লেস দেন ইকুয়াল, আই লেস দেন, এই যে লেস দেন ইকুয়াল, কথা বুঝছো? লেস দেন ইকুয়াল এভাবে দিবা, লেস দেন ইকুয়াল। এটা কতটুকু? লাস্টের সংখ্যা হচ্ছে n, তাহলে আমরা এই শর্ত নিয়ে কাজ করি। n স্যার ওইভাবে দেখাইছিলেন না, মানে আমরা এইভাবে লিখবো, এইভাবে নিচে দিছিলাম তো, নিচে না দিয়ে ডান দিকে দিব। এটা ডান দিকে দিব, ডান দিকে। প্রোগ্রামে নিচে দেওয়া যায় না, ডান দিকে দিতে হবে। ভুল হয়, ভুল দেয় অনেকে। হ্যাঁ, ডান দিকে দিব আমরা, ঠিক আছে? কষ্ট এইভাবে দিব। এই এতটুকু বুঝছো? এটা হচ্ছে শর্ত, লেস অর ইকুয়াল টু। কন্ডিশন, আই এর মান লেস অর ইকুয়াল টু n, কারণ কি n পর্যন্ত আছে, এখানে সংখ্যা হলে সেই সংখ্যা লিখে দিতাম। কারণ ধারা বাড়লে লেস দেন ইকুয়াল হয়, কমলে গ্রেটার দেন ইকুয়াল হয়। পড়াইছিলাম না গত ক্লাসে? রিয়াদুল, অঞ্জনা মনে আছে? গত ক্লাসে পড়াইছিলাম। রিয়াদুল, অঞ্জনা বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আচ্ছা, এখানে কি হ্যাঁ, এর কি ধারা বাড়তেছে না কমতেছে বলো তো? বাড়তেছে। কত করে বাড়ে? 1 এর পরে 2, 2 এর পরে 3, 1 করে বাড়ে। তো যেহেতু বাড়তেছে, 1 করে বাড়লে সূত্র হচ্ছে i প্লাস প্লাস, শুধুমাত্র এটাই হচ্ছে সূত্র। 1 করে বাড়লে সবসময় এরকম হয়, i প্লাস প্লাস। 2 করে বাড়লে কেমনে লিখতাম, 3 করে বাড়লে কেমনে লিখতাম, সেটা আমি একটু পরে বুঝাবো। আর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড সেমিকোলন দেওয়া যাবে না। সবাইকে বলতেছি, খেয়াল রাখবা। হ্যাঁ বলি। হ্যাঁ রিয়াদুল, বললো কিছু কিছু বলবা? বলো বলো। বলছি যে যদি 1 করে বাড়ে তাহলে i + 1 দেব, যদি 2 করে বাড়ে i। না না না,
এক করে বাড়লে আই প্লাস প্লাস, না না, এক করে বাড়লে আই প্লাস প্লাস, 1 লেখা যাবে না, শুধু এক করে বাড়লে আই প্লাস প্লাস। আর 2 করে 3 করে 4 করে বাড়লে কি লিখতে হবে সেটা আমি বলতেছি। সাপোজ যদি 2 করে বাড়ে, স্যার আমার আমি বলি 2 করে যদি বাড়ে, সাপোজ 2 করে বাড়লে লিখতে হবে আই প্লাস ইকুয়াল টু 2, মুখস্থ করবা। 2 করে বাড়লে লিখবা আই প্লাস ইকুয়াল টু 3 করে যদি ধারা বাড়ে তাহলে হবে আই প্লাস ইকুয়াল টু 3, 4 করে বাড়লে আই প্লাস ইকুয়াল টু 4, এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম, বুঝছো? কথা বলো একটু। আর যদি 1 করে কমে তাহলে আই মাইনাস মাইনাস, 2 করে কমলে আই মাইনাস ইকুয়াল টু 2, 3 করে কমলে আই মাইনাস ইকুয়াল টু 3, এভাবে লিখতে হবে। বুঝছো এবার? বুঝতে পারছো সবাই? ক্লাসের এই অংশটা আমি এখানে রেকর্ড সেভ করতেছি। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা ফর লুপে লিখলাম, ফর লুপে ইনিশিয়াল ভ্যালু আয়ের মান 1, তারপর হচ্ছে শর্ত আই লেস অর ইকুয়াল টু n, আর আই 1 করে বাড়তেছে আই প্লাস প্লাস। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শর্ত ফর লেখার পর আমরা এখন সূত্র লিখব, স্টেটমেন্ট। তো এখন এই স্টেটমেন্ট লেখার জন্য আমি চাইলে এখানে একটা আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। মনে রাখবা এটা কিন্তু আমার ওই যে প্রথম সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু শেষ হয় নাই, এর মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, তবে এটা না দিলেও সমস্যা নাই। ফর লুপে আমাদের সেকেন্ড ব্র্যাকেট না দিলেও প্রবলেম নাই, ফর লুপে সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও কাজ করা যায়। এখন স্টেটমেন্ট লিখব। স্টেটমেন্ট মানে হচ্ছে সূত্র, ধারার যোগফল নির্ণয়ের সূত্র। এখন আমরা জানি, আমরা ফ্লোচার্টে শিখছিলাম সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই। আমাদের যেহেতু এটা সিম্পল ধারা, এই যে আমাদের যে প্রশ্নটা সিম্পল ধারা না, 1 2 3 এরকম, এখানে তো কোনো স্কয়ার টি স্কয়ার নাই, সিম্পল। তো এজন্য আমাদের জাস্ট হবে এস ইকুয়াল টু এস প্লাস আই। এটা হচ্ছে আমাদের সূত্র, স্টেটমেন্টের সূত্র, সেটা হচ্ছে ধারার যোগফল নির্ণয়ের সূত্র, যে এস ইকুয়াল টু এস প্লাস আই। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা মনে রাখবা, সবসময় আমাদের স্টেটমেন্টটা হয় এস এর সূত্র দিয়ে, এস ইকুয়াল টু এস প্লাস আই। এটা লেখার পরে একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এ হচ্ছে স্টেটমেন্ট বা সূত্র। এরপরে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। দেখা এতটুকু বুঝতে পারলা কিনা? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। ফর লুপ লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সূত্র লিখলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এরপরে কি করব? এরপরে হচ্ছে আমাদের লিখতে হবে প্রিন্ট ফাংশন। যখন আমাদের স্টেটমেন্ট শেষ তখনই আমাদের প্রিন্ট ফাংশন লিখে আমাদের কি করতে হবে, ধারা শেষ করতে হবে বা প্রোগ্রাম ক্লোজ করতে হবে। তো স্ক্যানার ফ্লেক্সি যেরকম, এখানে লিখবা প্রিন্ট এফ। যখনই সূত্র লিখে ফেলছো তখনই হবে প্রিন্ট এফ ফাংশন, PRINT, মুখস্থ রাখবা ধাপগুলো। প্রিন্ট এফ, প্রিন্ট এফ লিখে সবসময় লিখবা %d, সবসময় এখানে সবসময় %d, %d একবারই হবে। %d লিখে কি প্রিন্ট করবা? ফলাফল। কিসের ফলাফল? যোগফল। এই যে এস এর ফলাফল, শুধু এস লিখবা, এখানে আবার এন লিখতে হবে না। স্ক্যানএফে যেরকম এন লিখছিলাম এখানে লিখতে হবে না, প্রিন্ট এফে এন লেখে না, প্রিন্ট এফে জাস্ট %d লিখে কমা দিয়ে জাস্ট যেটা প্রিন্ট করবো সেটা লিখে দিলেই হয়ে যায়। এরপরে আমরা সেমিকোলন দিয়ে এই প্রিন্ট এফ ফাংশনটাও শেষ করে দেব। দেখা এতটুকু বুঝতে পারলা কিনা? প্রিন্ট এফ লিখতে হবে। রিয়াদুল বুঝছো? একটু কথা বলুন। জি স্যার। আচ্ছা, তো এখন এই হচ্ছে বিষয়টা, আমাদের খেয়াল রাখবা। এরপর আর কি করব? এরপর আর কোনো কাজ তেমন করার প্রয়োজন নেই। এরপর আমাদের জাস্ট ওই যে ক্লোজ করতে হবে। ওই যে আমরা যেমন ইনক্লুড conio.h নিয়েছিলাম, তো এই conio.h এর জন্য আমরা লিখব get ch,
printf এর পর আমরা জাস্ট ক্লোজ করার জন্য প্রোগ্রাম গেট ch ব্যবহার করব। গেট ch এটা হচ্ছে আমার ফাংশন। গেট ch দিয়ে আবার এরকমভাবে ইয়া করে দিব। এরপর হচ্ছে আমাদের সেমিকোলন। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার গেট সিএস ফার্স্ট ব্র্যাকেট না নিয়ে রিটার্ন 0 দিয়ে শেষ করে দেওয়া যায়? হ্যাঁ হবে, তবে গেট সিএস দেয় আর কি সৌন্দর্যের জন্য ইনক্লুড দিয়েছে গেট সিএস দেয়, তা এরপরে আবার রিটার্ন 0 লিখে দিব। দুটোই করা যায়, আবার এই একসাথে লেখা যায় রিটার্ন 0, তারপর সেমিকোলন। এরপর সর্বশেষ আমাদের এই উপরে যে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটা ক্লোজ। ওকে, এইভাবেই ক্লোজ করতে হবে। এ হচ্ছে পুরো প্রোগ্রাম। ঠিক আছে, ওই যে প্রোগ্রামটা শুরু হইলো এখান দিয়ে int in s=0 স্ক্যান ফাংশন, কারণ ইনপুট ছিল n এর জন্য, ফর লুপ, তারপর হচ্ছে স্টেটমেন্ট, তারপর printf, তারপর হচ্ছে গেট cs রিটার্ন 0 দিয়ে শেষ করলাম। তবে যদি গেট cs না দাও সমস্যা নাই, তো সেক্ষেত্রে ইনক্লুডটা বাদ দিবা, আর বাকিটা সেমভাবে করলেই হবে। এ হচ্ছে প্রোগ্রাম। দেখো বুঝতে পারলা কিনা? হ্যাঁ বলো। তিনটে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, তিনটেই মানে একই তো বডি স্ট্রাকচার, তো ভিতরে কিছু ভিন্নতা আছে না? হ্যাঁ হ্যাঁ, হোয়াইল লুপে তিনটা জায়গায় পরিবর্তন আছে, আর হচ্ছে ফর লুপ মানে তিনটা জায়গায় পরিবর্তন আছে। আমাদের সবই সেম। আমাদের মানে তিনটা লুপে স্ট্রাকচারটা ভিন্ন আর বাকি সব সেম, জাস্ট স্ট্রাকচারটা ভিন্ন হবে আর বাকি সব ফরম্যাট সেম থাকবে। আমি দেখা দিব আপাতত, আজকে তো দেখালাম ফর লুপ, পরবর্তীতে আমি ডু হোয়াইল দেখা দিব, তাহলে বুঝতে পারবো, তাহলে আর লুপ নিয়ে সমস্যা নেই। কথা বুঝছো? স্যার এই পরীক্ষাতে কোশ্চেন বেশিরভাগই লুপ থেকে আসে, লুপ ছাড়া আর কোন জায়গাতে আসে? হ্যাঁ লুপ থেকে আসে বেশিরভাগ, তবে লুপ ছাড়া মাঝে মধ্যে তোমার এমনি আসে, তোমার কিছু সূত্র থাকে, ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম করো, এটা প্রোগ্রাম সেটা প্রোগ্রাম, তবে লুপের প্রোগ্রামটাই বেশি আসে। বুঝছো? বুঝতে পারছো আমার কথা রিয়াদুল? স্যার ওকে, তো আজকে আমি ক্লাসটা এই একটাই জাস্ট দেখাইলাম পরিপূর্ণভাবে, আমি আর দেখাতে পারতেছি না আজকে, এখানে রাখলাম ক্লাস। পরবর্তী দিন আমরা বাকিগুলো দেখে শেষ করবো। ক্লাস দিবেন নিয়ে এটা শেষ করে দিন, দিয়া আচ্ছা। আমার একটু মানে আইসিটি হাফ এটার থেকে ফুল এটা আমার ওটা একটু বুঝে দিন। বাস্তবায়ন, হাফ এটা থেকে ফুলের বাস্তবায়ন, জি স্যার। আমি মনে ক্লাস নিয়েছিলাম, তুমি কি ক্লাসে ছিল না? আচ্ছা ছিলাম না তো, আমি ক্লাস হয়নি তো। ওরা নিয়েছিলাম তো, হ্যাঁ একদিন নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ওই ক্লাসটা রেকর্ড দিব নে, দেখো, তারপর না বুঝ আমি জানাও দিব না, সমস্যা নেই। আর তোমার প্রবলেমগুলো আমাকে জানাইও, যে প্রবলেম হয়, যে বিষয়, ঠিক আছে? ছবি দিও প্রবলেমে। আর মাহি চেষ্টা করো ক্লাস করার জন্য যতটুকু হয়, প্র্যাকটিস করো, সমস্যা হলে আমাকে জানায়। তো আজকে আমরা জাস্ট একটাই আলোচনা করলাম ফর লুপে, আবার নেক্সট ডে এরপর থেকে যাব। আল্লাহ হাফিজ।